প্রিয় শিক্ষার্থী সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম, প্রভাষক, নাচল মহিলা কলেজ, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই রিলেটেড কিছু আমরা স্ক্রিনে ছবি দেখে নিই। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যে ছবিটি স্ক্রিনে আসছে, আমরা এই ছবিটি কোথায় কিভাবে দেখেছি। নিশ্চয়ই নবম দশম শ্রেণীর পাঠে এই ছবিগুলো সম্বন্ধে আমরা কিছুটা হলেও অবগত হয়েছি। কিসের ছবি? ডিএনএ এবং জিন। তাহলে আমরা এখান থেকে কি অনুধাবন করতে পারি? প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় দেখতে পারি একাদশ দ্বাদশ শ্রেণীর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে আজকে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে আমরা যেসব বিষয়ের উপরে আলোকপাত করব এবং জেনে নেওয়ার চেষ্টা করব সেটি একটু লক্ষ্য করি। প্রথমেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী তা জানতে পারবে, তারপরে ক্রোমোজোম কী তা জানতে পারবে, ডিএনএ জিন কী তা জানতে পারবে এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহারের যে ক্ষেত্রগুলো সম্পর্কে বলতে ও লিখতে পারবে। তারপরে দেখি আমরা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সমাজ জীবনে কী কী প্রভাব ফেলে তা মূল্যায়ন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ধারাবাহিক আলোচনায় চলে যাই। আজকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? লক্ষ্য করি যে কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো প্রাণ রসায়নের একটি শাখা, যেখানে জীবনকে অণুপরমাণু পর্যায়ে সংজ্ঞায়িত করা হয়। আমরা জানি পদার্থের ক্ষুদ্রতম অংশ বা কণা হলো অণু, আর এই অণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। সুতরাং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে অর্গানগুলো আমাদের দরকার, সে অর্গানগুলো সম্বন্ধে জানতে হলে একটি অ্যানিমাল সেল স্ট্রাকচার সম্বন্ধে জানতে হবে এবং এই সেল স্ট্রাকচারের মধ্যে যে অর্গানগুলো আছে সেগুলো সম্বন্ধে অবগত হতে হবে। তাহলে আমরা আবারও স্ক্রিনে একটি ছবি দেখি। কিসের? কি যে ক্রস সেকশন অফ প্ল্যান্ট সেল, অর্থাৎ প্রস্থচ্ছেদ, একটি প্রাণী কোষের উদ্ভিদ কোষের প্রস্থচ্ছেদ। আমরা লক্ষ্য করি কি যে এখানে কি বিষয়গুলো দেওয়া হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি আমরা হয়তো সেল ওয়াল, তারপরে দেখতে পাচ্ছি আমরা নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম। আমাদের এখানে ইম্পর্টেন্ট যে অর্গানিজমটা দরকার সেটি হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই ছবি থেকে আমরা একটু লক্ষ্য করব যে নিউক্লিয়াসকে আমরা দেখতে পাচ্ছি। আরও কিছু ছবি দেখি। নিউক্লিয়াসের পরের যে ছবিটি দেখব আমরা, নিউক্লিয়াস থেকে পৃথক করা যায় বা নিউক্লিয়াসের প্রাণকেন্দ্রে থাকে সেটি হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে যেটি থাকে সেটি হচ্ছে ডিএনএ, আর ডিএনএ থেকে বা ডিএনএর ক্ষুদ্রতম যে এককগুলো সেটি হচ্ছে জিন। তাহলে আমরা এই ছবিগুলো দেখলাম কি যে নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ, জিন। এরপরে আমরা ধারাবাহিক আলোচনায় যাব যে এগুলো কোথায় অবস্থান করে? কোষে। তাহলে আসলে আমাদের জেনে নেওয়া দরকার কি যে কোষ কি। আমরা অনেক আগে থেকেই জানি যে জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে, কিন্তু একটু চমৎকার করে যদি বলতে হয় যে কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর আত্মপ্রজননশীল, অর্থাৎ প্রাণী বা উদ্ভিদ জীবের ক্ষুদ্রতম অংশ, যা একককে কোষ বলে। মূলত আমাদের জীবদেহ অনেকগুলো কোষ দ্বারা গঠিত। তাহলে আমরা এখানে যে সংজ্ঞাটি বললাম সেই সংজ্ঞাটিকে আমরা স্ক্রিনে দেখে নিই। আর এই কোষের মধ্যেই ছিল কে? নিউক্লিয়াস। তাহলে এর পরবর্তী আলোচনায় থাকবে আমাদের নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের স্ট্রাকচারটা আগে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছি একটি নিউক্লিয়াস এবং এখানে চারটি অংশ দেখতে পাচ্ছি: নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন তন্তু। তাহলে নিউক্লিয়াস কাকে বলবো? প্রিয় শিক্ষার্থী, নিউক্লিয়াস হচ্ছে মূলত আমাদের জীবদেহ যে অনেকগুলো কোষ দ্বারা গঠিত, এই কোষের প্রাণ কেন্দ্রকেই বলা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এবারে আমরা ধারাবাহিক আলোচনায়
যেখানে যাব নিউক্লিয়াসের মধ্যে থাকে কে পেঁচানো সুতার মতো যে বস্তুগুলো আছে সেটি হচ্ছে ক্রোমোজোম। তাহলে আমরা একটু ক্রোমোজোম দেখি, ক্রোমোজোমের চিত্রটা দেখে নিই। এই ক্রোমোজোমের কাকে বলে? তাহলে ক্রোমোজোম অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে নিউক্লিয়াস পর্যবেক্ষণ করলে এর ভিতর কিছু পেঁচানো বস্তু দেখা যায়, এদেরকে ক্রোমোজোম বলে। মানুষের শরীরে এই ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। এদের মধ্যে 1 জোড়া ক্রোমোজোম থাকে যেগুলো হচ্ছে বংশগতির ধারক ও বাহক। তাহলে ক্রোমোজোম থেকে আমরা কি পাবো? ক্রোমোজোমের মধ্যে পাবো আমরা ডিএনএ। তাহলে আমাদের আলোচনা বিষয় হবে এখন ডিএনএ। তাহলে ডিএনএর স্ট্রাকচারটা আগে দেখে নেওয়া যাক। আমরা চিত্রতে দেখতে পাচ্ছি একটি ডিএনএর স্ট্রাকচার। তাহলে ডিএনএ কাকে বলে? তাহলে ডিএনএ ক্রোমোজোমের মধ্যে এক ধরনের চেইনের মতো যে পেঁচানো কিছু বস্তু রয়েছে যাদেরকে ডিএনএ বলে। বিজ্ঞানের দৃষ্টিতে সম্ভবত প্রাণীর বিকাশের মূলে নিহত রয়েছে ডিএনএ, এর জেনেটিক কোড। আর ডিএনএ হলো দেহের নীল নকশা বা ব্লুপ্রিন্ট। শিক্ষার্থী, তাহলে আমরা ধারাবাহিকভাবে আসছি কোষ, তারপরে নিউক্লিয়াস, তারপরে ক্রোমোজোম, তারপর ডিএনএ। আর এই ডিএনএর ক্ষুদ্রতম এককে কেন কি বলি আমরা? জিন। তাহলে আলোচনায় আসি আমরা এবার জিন নিয়ে। তাহলে জিনের একটি স্ট্রাকচার আমরা স্ক্রিনে দেখে নিতে চেষ্টা করি। এই হলো জিন। তাহলে জিন কাকে বলে? জীবদেহে ডিএনএকে আবার অনেক অংশে ভাগ করা যায় থাকে, অর্থাৎ জীবদেহের ডিএনএর ভিতর বিভাজিত একক বৈশিষ্ট্যকে জিন বলে। কোনো জীবের বংশগতির ধারক ও বাহক হলো জিন। মানুষের শরীরে প্রায় 3 লক্ষ জিন রয়েছে। মূলত ক্রোমোজোমের মধ্যে অবস্থিত জিনই জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে। প্রিয় শিক্ষার্থী, এইবার হলো আমাদের জিন। তাহলে জিন থেকে যদি আমরা এর পরের স্টেজে যাই তাহলে বলবো আমরা জিনোম। তাহলে জিনোম কি একটু দেখে নেওয়া যাক একটা জিনোমের চিত্র, এবং এক কথায় জিনোমের একটি সংজ্ঞা আমরা বলতে পারি কি, যে এক সেট পূর্ণাঙ্গ জিনকে জিনোম বলে। কি বলেছি আমরা? এক সেট পূর্ণাঙ্গ জিনকে জিনোম বলে। প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং আলোচনার জন্য যে ইম্পর্টেন্ট অর্গানিজমগুলো দরকার সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আমরা চলে আসি মূল আলোচনায়, যে রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে এই রিকম্বিনেন্ট ডিএনএটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যে সকল কৌশল অবলম্বন করে এক জীব থেকে অন্য কোষ জীবে স্থানান্তর করা হয় তাদেরকে একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। আমরা স্ক্রিনে এই সংজ্ঞাটি দেখছি এবং চিত্রের মাধ্যমে বুঝতে পারছি যে একটি সেল থেকে কিভাবে ডিএনএকে আলাদা করে অন্য একটি জীবের মধ্যে স্থানান্তর করা হয়। আজকে আমরা এটিরই ধাপসমূহ সম্বন্ধে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে আমরা কিছু ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই ডিএনএকে অনেকটা অংশে ভাগ করা যায়। যে ডিএনএ কথা বললাম তাকে অনেকটা অংশে ভাগ করা যায়, আর প্রত্যেকটা অংশই হচ্ছে জিন। তাহলে আলোচনায় আসি আমরা পরবর্তীতে কি, যে এই জিনই কিন্তু জীবের বৈশিষ্ট্য বহন করে। আমরা আসি এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপসমূহ, অর্থাৎ যে রিকম্বিনেন্ট ডিএনএর ধাপ নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে এখানে কি কি স্ক্রিনের ছবিগুলো দেখছি, যেমন আমরা জিনোম দেখছি, এখানে দেখছি ডিএনএকে কেটে জোড়া লাগানো হয়েছে, অর্থাৎ বায়োটেকনোলজির মাধ্যমে কোনো প্রাণী বা উদ্ভিদের জিনোমকে নিজের সুবিধা মতো সাজিয়ে নিচ্ছে। তাহলে কি বুঝলাম কি, যে এই জিনোমটাকে নিজের সুবিধা মতো সাজিয়ে নিয়ে যখন একটি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টি করা হবে সেটিকে মূলত বলা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রকৌশল। আর এর মূল থিমটাই হচ্ছে কি, রিকম্বিনেন্ট অ্যান্ড ডিএনএ। তাহলে আমাদের কি জানতে হবে? যে ধারাবাহিকভাবে জানতে হবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে কিভাবে রিকম্বিনেন্ট ডিএনএর ধাপগুলো বর্ণনা করা যায়। 1 নম্বর, একটু লক্ষ্য করি যে প্রথমেই ডিএনএ নির্বাচন করতে হবে, অর্থাৎ উদ্ভিদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বহনকারী ডিএনএকে নির্বাচন করতে হবে।
তারপরে লক্ষ্য করতে হবে কি যে এই ডিএনএর বাহক নির্বাচন করতে হবে, অর্থাৎ এই নির্বাচিত ডিএনকে বহন করার জন্য যে বাহক হিসাবে ই কলাই বা এসেরেসিয়া কলাইকে নির্বাচন করতে হবে। এরপরে কি করতে হবে বলছে ডিএনএ খণ্ড কর্তন করতে হবে, অর্থাৎ একটি নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে নির্বাচিত ডিএনএ অণু হতে সুবিধামতো ডিএনএ অংশটিকে কেটে নিতে হবে। যদি পরবর্তী ধাপে যাই আমরা, এই কর্তনকৃত ডিএনএ খণ্ডটাকে প্রতিস্থাপন করতে হবে। কিভাবে? যে কর্তনকৃত ডিএনএ খণ্ডটা লাইগেজ এনজাইম প্রয়োগ করে, অর্থাৎ প্লাজমিড ডিএনএ, অর্থাৎ আরেকটি ব্যাকটেরিয়া থেকে এই ডিএনএটাকে পৃথক করে, প্লাজমিডটাকে পৃথক করে যথাস্থানে এই প্রতিস্থাপন করতে হবে। আর এই পরিবর্তনকৃত প্লাজমিড ডিএনএকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ বা রিকম্বিনেন্ট। এরপরে আসি আমরা যে পোষক দেহে রিকম্বিনেন্ট যে ডিএনএ আছে সেটিকে স্থানান্তর করতে হবে। কোথায়? অবশ্যই এটিকে পোষক দেহের মধ্যে স্থানান্তর করতে হবে। তাহলে পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর, রিকম্বিনেন্ট ডিএনএ অণুকে অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে পোষক ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করানো হয়। আর এই ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়াকে ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া বলে। তাহলে আমরা কি করলাম? এই ডিএনএটাকে, রিকম্বিনেন্ট ডিএনএটাকে এবার কোথায় প্রবেশ করে দিয়েছি? পোষক দেহের মধ্যে। উদ্দেশ্য কি আমাদের? যে অনেকগুলো ডিএনএর কপি বেরিয়ে আসবে। তাহলে এই রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি বা মূল্যায়ন, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ ব্যাকটেরিয়াকে কালচার মিডিয়ামে রেখে সংখ্যা বৃদ্ধি করানো হয়। আর এ সময় কাঙ্ক্ষিত জিনবাহী প্লাজমিড বা পোষক দেহে অধিক রিকম্বিনেন্ট সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা ধারাবাহিকভাবে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ বর্ণনা করেছি। এখন আমরা এই ধারাবাহিকভাবে এই একটি ভিডিওতে পরিষ্কার হওয়ার চেষ্টা করব যে এই ভিডিওতে কিভাবে রিকম্বিনেন্ট প্রযুক্তির ধাপটাকে দেখানো হয়েছে। আমরা একটু সবাই স্ক্রিনে লক্ষ্য করি, একটা ভিডিও দেখি। সবাই একটু খেয়াল করি কি যে কিভাবে এখানে একটি ডিএনএকে কেটে জোড়া লাগিয়ে নতুন জাত উদ্ভাবন করা হয় সে বিষয়টিকে দেখানো হয়েছে। আমরা স্ক্রিনে সবাই লক্ষ্য করছি, যদিও একটি কার্টুনের মাধ্যমে এটি দেখানো হয়েছে। এই কার্টুন থেকে আমরা দেখব, নিশ্চয়ই লক্ষ্য করছি যে দুইটি, একটি ছেলে একটি মেয়ে, এখান থেকে একটি ডিএনএকে বা কোষকে আলাদা করে নিয়ে, সেখানে নিউক্লিয়াসটাকে আলাদা করে নিয়ে একটি ক্রোমোজোমকে আলাদা করে নিব এবং এই ডিএনএটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে নিতে হবে। তাহলে বৈশিষ্ট্যগুলো কিসের উপর নির্ভর করে কাটবো সেটাও কিন্তু খেয়াল করতে হবে। যেমন বৈশিষ্ট্যগুলো হতে পারে আমাদের চোখের রং, তারপরে হতে পারে আমাদের চুলের রং, তারপরে হতে পারে হাইট অর্থাৎ উচ্চতা। এগুলোর বৈশিষ্ট্যগুলোকে দেখে আমরা এই জিনগুলোকে শনাক্ত করে এগুলোকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে নেবে। আমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করার চেষ্টা করি। দেখতে পাচ্ছি ইনসুলিন দেখানো হয়েছে। এবার রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এই কর্তিত অর্থাৎ ডিএনএ খণ্ডটাকে আলাদা করে নেওয়া হয়েছে। এটাকে বলছি আমরা কর্তিত ডিএনএ। তাহলে পরের ধাপটা কি ছিল? যে ব্যাকটেরিয়া সেল, অর্থাৎ এখান থেকে কি করা হবে? প্লাজমিডটাকে পৃথক করে নেওয়া হবে। আর এই প্লাজমিডের একটা অংশ কিন্তু আবারও দেখতে পাচ্ছি আমরা কিসের মাধ্যমে কেটে নেওয়া হবে? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এই অংশটাকে কেটে নেওয়া হবে। অর্থাৎ এই জায়গাটা ফাঁকা করে ওই কর্তিত ডিএনএ অংশটাকে এখানে আমরা লাইগেজ এনজাইমের মাধ্যমে জোড়া দেব। একটু লক্ষ্য করি যে হ্যাঁ, আমরা এটা কেটে সরিয়ে দিয়েছি, এবার লাইগেজ এনজাইম দিয়ে এটাকে আমরা জোড়া লাগাই দিয়েছি। তাহলে এখন কি বুঝলাম? যে এখানে যে ডিএনএটা তৈরি হলো এটি মূলত রিকম্বিনেন্ট ডিএনএ। কি হয়েছে? এটি একটি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়েছে। এখন এটাকে কি করতে হবে? একটি হোস্ট বা পোষক দেহের মধ্যে প্রবেশ করাতে হবে। তাহলে একটি ইকোলাই ব্যাকটেরিয়াকে নিয়ে এই পোষক দেহের মধ্যে এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করানো হলো। উদ্দেশ্য কি? অনেকগুলো রেপ্লিকেশন করে অনেকগুলো কপি তার বাইরে বেরিয়ে আসবে। আমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অনেকগুলো রিকম্বিনেন্ট ডিএনএর কপি বেরিয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ ধাপসমূহ আমরা আলোচনা করেছি। আর এখান থেকেই নতুন প্রযুক্তির একটু ধাপগুলো আমরা দেখতে পারবো।
অর্থাৎ এটিকে ব্যবহার করে ইনসুলিন তৈরি করা হয় আমরা জানি। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার একটু লক্ষ্য করব কি যে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই ভিডিওতে দেখে আরও পরিষ্কার হতে পেরেছি কিভাবে একখণ্ড ডিএনএকে কেটে জোড়া লাগিয়ে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করা যায়। তাহলে এখন আমরা যে বিষয়টি নিয়ে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপের আলোকে আলোচনা করব সেটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ বা ব্যবহার। তাহলে আমরা স্ক্রিনে কিছু ছবি দেখে নিই। এই ছবিটি হচ্ছে ইনসুলিন তৈরি, অর্থাৎ ইনসুলিন তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা রয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছি যে উন্নত মানের ফসল সৃষ্টিতে বা ফল উৎপাদনেও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা রয়েছে। এইবার দেখব আমরা যে আরেকটি ছবি, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে, অর্থাৎ চিকিৎসা রোগের চিকিৎসা ক্ষেত্রেও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা রয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছি যে ওষুধ উৎপাদনে বা ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা রয়েছে। আর কিসে কিসে ভূমিকা আছে একটু লক্ষ্য করি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কি যে হরমোন, অর্থাৎ একটু আগে আমরা বলেছি মানব গ্রোথ হরমোন তৈরিতে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভূমিকা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা ইনসেক্ট, কিছু পোকামাকড়, অর্থাৎ এখানে ভাইরাস নাশক হিসেবেও কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভূমিকা রয়েছে। বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতেও কিন্তু এই বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভূমিকা রাখবে। আর কি হতে পারে আমরা আবারও লক্ষ্য করছি, একটু দেখি কি যে টিকা বা জ্বালানি উৎপাদন, এই টিকা ও জ্বালানি উৎপাদনেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভূমিকা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি মাছের ছবি, অর্থাৎ মৎস্য উন্নয়নেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভূমিকা। এগুলো ব্যাখ্যা করা যায় বিভিন্নভাবে, অন্য ক্লাসে একসময় হয়তো এগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করব যে কিভাবে মৎস্য উন্নয়নে, অর্থাৎ নতুন নতুন জাত উদ্ভাবন করে এটি বিশ্বের মৎস্যের চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে। আমরা আরেকটু দেখে নিই কি যেখানে পরিবেশ সুরক্ষায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা যে জেনেটিক যে ত্রুটি আছে, বিভিন্ন জীবের জেনেটিক ত্রুটি, এখানে এইগুলো নির্ণয় করতেও রিকম্বিনেন্ট ডিএনএ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা রয়েছে। যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কি বলবো, সবগুলোর শেষে যদি আমরা বলতে পারি তাহলে চিকিৎসা, গবেষণা, শিল্প এবং কৃষি সহ অন্যান্য অনেক ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপক ব্যবহার রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইনসুলিন, হিউম্যান গ্রোথ হরমোন, বন্ধ্যাত্ব চিকিৎসায় হিউম্যান অ্যালবুমিন, ভ্যাকসিন এবং অনেক প্রকার ওষুধ উৎপন্ন করা হয়ে থাকে। আজকে আশা করছি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপসমূহ এবং এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার সম্বন্ধে তোমরা অবগত হতে পেরেছ। নিশ্চয় ভাবছো যে স্যার এগুলো তো আমরা বুঝলাম, কিন্তু এই সম্বন্ধে প্রশ্ন কি হতে পারে। ধরে নাও কি যে বহু নির্বাচনী কৌশলটা কি হতে পারে, মূল্যায়ন করে দেখি আমরা যে কি ধরনের বহু নির্বাচনী প্রশ্ন। একজন মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম থাকে আমরা বলেছি, কত জোড়া বলেছি? 23 জোড়া। তাহলে এখানে যদি আমরা অপশনে দিই 23 জোড়া, 24 জোড়া, 30 জোড়া, 32 জোড়া ইত্যাদি, তাহলে কি উত্তর হবে শিক্ষার্থী? 23 জোড়া ক্রোমোজোম আছে। আমরা নেক্সট আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখব কি যে একজন মানুষের শরীরে প্রায় কত, অর্থাৎ কত জোড়া, কত লক্ষ জিন থাকে। তাহলে আমরা এটিও আলোচনায় আমাদের ছিল। আমরা যদি বলি একটু অপশন দিই যে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, তাহলে কি হবে? আমরা নিশ্চয়ই বুঝে গেছি, আমরা আলোচনায় বলেছি যে একজন মানুষের শরীরে প্রায় 3 লক্ষ জিন থাকে। 3 নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করি যে বিশুদ্ধ মানব ইনসুলিন তৈরিতে সক্ষম কোনটি? আমরা যে প্রক্রিয়াটি নিয়ে আজকে আলোচনা করেছি সে প্রক্রিয়াটি কিন্তু ইনসুলিন উৎপাদনে ভূমিকা রাখে, কিন্তু একটি ইম্পর্টেন্ট এমসিকিউ তৈরি করা হয়েছে। যদি একটু লক্ষ্য করি যে কেমোথেরাপি নাকি রিকম্বিনেন্ট ডিএনএ, জিন নাকি ক্রায়োসার্জারি, তাহলে তো আমরা জানি উত্তরটি কী হবে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এইভাবে আমরা বহু নির্বাচনীগুলোরও প্রস্তুতি নিতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা থেকে যে বিষয়টির ওপর তোমরা বাড়িতে প্রস্তুতি নিবে আমি সেটিকে একটু তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিতে চাই যে বাড়িতে তোমরা কোন প্রশ্নটির ওপরে প্রস্তুতি নিবে। একটু লক্ষ্য করো যে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে আমরা জানলাম, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগে সমাজ জীবনে কী কী সুবিধা অসুবিধা হতে পারে তোমরা নিজের ভাষায় লিখবে।
আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে এখানে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।